আচ্ছা। মেহাদী হাসান আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। আ আসিফ ভাই কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। জি ভাই ভালো আছি। ফারাজ ভাই আপনিও আশা করি ভালো আছেন। আ উ জি ভাই আসিফ ভালো ভাই তো আছি। ছিল না এতক্ষণ। ফারাজ ভাইকে একটু একটু প্রশ্ন করতাম আরকি। সিউর, সিউর। ভাইয়া ট্রান্সজেন্ডার আর সমকামী ব্যাপারটা কি আলাদা, আলাদা নাকি সেইম জিনিস? ২ টা আলাদা, আলাদা। আম আলাদা আছে আবার মিলও আছে। আ একজন ট্রান্সজেন্ডার একজন সমকামী হতে পারে। একজন ট্রান্সজেন্ডার তা তার মতো একজন ট্রান্সজেন্ডারকে পছন্দ করতে পারে। ২ টা আচ্ছা। মানে ২ টা সেক্টরটা ভিন্ন আরকি। ভাইয়া ট্রান্সজেন্ডার কি মূলত যারা থার্ড জেন্ডার বলে জানি একটা তাদেরকে আমরা হচ্ছে হিজড়া বলে একটা হচ্ছে সম্বোধন করি। নো, একটা হচ্ছে ভাই জেন্ডারের বিষয়, একটা হচ্ছে সেক্সের বিষয়। সেক্স আর জেন্ডার হচ্ছে আলাদা জিনিস। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যেটা সেক্স নিয়ে হয়, যেটা হচ্ছে বায়োলজিক্যালি ভিতরে থেকে হরমোনাল ব্যাপার। আপনি যেটা বলতে চাচ্ছেন আসিফ ভাই, ওইটাই তো নাকি? হরমোনালিও হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। জেনেটিক হতে পারে, হরমোনাল কারণে হতে পারে, সামাজিক কোনো কারণে হতে পারে। তার ইচ্ছা হইতে পারে। যাক মূল বিষয় হচ্ছে মানে শরীরের এইটা অভ্যন্তরীণ আপনি সমকামী বলছেন তো? সমকামিতা, বিষমকামিতা বা এগুলা হচ্ছে আপনার সেক্সুয়াল ওরিয়েন্টেশন অ্যান্ড যেটার কথা বললেন ট্রান্সজেন্ডার সেটা হচ্ছে আপনার জেন্ডার রিলেটেড ইয়ে। আম আ জেন্ডার রিলেটেড টপিক বলতে যারা হচ্ছে ধরেন কেউ একজন পুরুষ হয়ে জন্মাইছে, তার যৌনাঙ্গ পুরুষের বাট সে নিজেকে নারী মনে করে। আ হুম। সে হচ্ছে একজন ট্রান্সজেন্ডার। আ এবং ধরেন কেউ একজন নারী নিজেকে পুরুষ মনে করতেছে, সে হচ্ছেন একজন ট্রান্সজেন্ডার। আম কোন একজন থার্ড জেন্ডার যেটাকে বলা বা যাদেরকে বলা হয় আম বা হচ্ছে ওটা কি যেন বলে আসিফ ভাই? I don't remember the words. আম আমরা সচরাচর যাদেরকে হিজড়া বলি, তারা যদি নিজেদেরকে অন্য কোনো জেন্ডার মনে করে, পার্টিকুলার জাস্ট পুরুষ জাস্ট নারী মনে করে, দেন সেটা হচ্ছে সে হচ্ছে একজন ট্রান্সজেন্ডার। তো আর সেক্সুয়াল ওরিয়েন্টেশন এর যেটা কথা বললেন যে, আম যে সমকামী হচ্ছেন একজন ব্যক্তি যে তার নিজের জেন্ডারকে পছন্দ করে। নিজের যে জেন্ডারে সেই জেন্ডারের মানুষকে পছন্দ করে। একজন পুরুষ যেমন একজন পুরুষকে পছন্দ করলে সে একজন সমকামী, একজন নারীকে পছন্দ করলে সে একজন সমকামী, একজন ট্রান্স পুরুষ বা ট্রান্স নারী একজন ট্রান্স পুরুষ বা ট্রান্স নারীকে পছন্দ করলে সে হচ্ছে একজন সমকামী। ফারাদ ভাই অবশেষে তো আমি যেটা দেখলাম আরকি, আপনি যেটা বললেন যে, একটা ছেলে হয়ে জন্ম নিয়েছে মানে ফিজিক্যালি সে একটা ছেলে হিসেবে জন্ম নিয়েছে। বাট তার হরমোনাল প্রবলেম থাকতে পারে বা বিভিন্ন যেকোনো সমস্যা হতে পারে। কিন্তু তারপরে সে একটা ছেলের প্রতি অ্যাডিক্টেড বা ছেলের প্রতি তার আকর্ষণ। এটাকেই মূলত আমরা ট্রান্স বলতেছি, তাই না? হরমোনাল না, না, নো হরমোনাল প্রবলেম এটার সাথে তো নাই। ইসের সাথে হরমোন রিলেটেড কোনো প্রবলেম আছে। এইরকম তো কোনো আমি পড়ি নাই কোথাও। আ আপ মানে তাহলে আপনার আমার আমার বলার মতো ভুল হইতে পারে। আপনার আমার মতো একটা ব্যাটা মানুষ একটা ব্যাটা মানুষের প্রেমে পড়তে পারে। আচ্ছা। এখানে আসলে এটা জেনেটিক্যাল বা কোনো কিছুই নেই। সম্পূর্ণ তার মেন্টালি ব্যাপার-স্যাপার। I don't know না, বাট জেনেটিক এটা জেনেটিক ব্যাপার মূল আছে। মূল কথা হচ্ছে তার চয়েস। ইট ডাজন্ট ম্যাটার তার জেনেটিক বা ইয়ে আছে কিনা। ম্যাটার করে হচ্ছে এটা তার চয়েস আছে কিনা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি সে সে ফারাজ তার ভাই, বিছানায় কি করবে না করবে ফারাজ এটা ভাই, ইটস আপ টু দেম। আ আ ফারাজ ভাই একটু কথা বলছি। ধরেন সাপোজ আমি একটা ছেলে, বাট আমি ইচ্ছে করি আমার একটা ছেলের প্রতি আমি অ্যাডিকশন আনলাম। অ্যাডিকশন আসলে এটা আনার ব্যাপার না। কারো প্রতি আগ্রহ অটোমেটিক্যালি হয়ে যায়। আমি একটা ছেলের সাথে ধরেন সম্পর্ক এটা করতে এটা চাই। কিভাবে সম্ভব? আগে এটা একটু বলে নেন তো, যে আপনার কারো প্রতি আকর্ষণ হয় না, তা কিন্তু আপনি আনলেন। এটা কিভাবে আনা যায়? এটা একটু আমাকে এক্সপ্লেইন করেন তো। আসিফ ভাই আমি এজন্য এটা বলে নিছি। এটা আসলে পসিবল না। এটা অটোমেটিক্যালি হয়ে যায়। এটা আসলে ইচ্ছে করে কখনোই পসিবল না। ইচ্ছে করে এটা কখনোই পসিবল না। এটা আসলে অটোমেটিক্যালি হয়ে যায়। আ যদি কারো এরকম কিছু হয়ে থাকে। এখন এই যে এই ব্যাপারটাকে যারা হচ্ছে প্রমোশন করতেছে। আমি এই ব্যাপারটাকে খারাপ বলতেছি না। এটা যার ব্যক্তিগত বিষয়। প্রমোশন মানে আবারও একটু ওয়েট করেন। জি প্রমোশন ভাইয়া। মানে কি? তারা কি মানে ঝান্ডা নিয়ে বের হইছে? আসেন ভাই দলে, দলে সমকামী হন। প্লিজ ভাই না, প্লিজ। না। মেহেদী হাসান ভাই প্লিজ। আপনি ভাই একটুখানি সমকামী হন না ভাই। প্লিজ লাগে। একটু না, ভাই ট্রান্সজেন্ডার হন না ভাই। একটুখানি হন না ভাই। এই ধরনের কোন অ প্রচার তারা করেছে এরকম তো আমি কোথাও দেখি নাই ভাই। না, এই কিভাবে ধরনের করে? আসলে ব্যাপার আসিফ ভাই আসলে প্রচারটা আসলে এই ধরনের না। আমি এটা বলতে চাচ্ছিলাম। এটা হচ্ছে আমি আগে কোন ঘটনাটার প্রেক্ষিতে বললাম সেটা হচ্ছে যে আপনার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একটা ট্রান্সজেন্ডার ওই ভদ্রমহিলার নামটা আমার ঠিক মনে নেই। উনি হচ্ছে যে একটা প্রোগ্রাম করতে গেছিল। সম্ভবত ওখানকার স্টুডেন্টরা বা ওইখানকার কর্তৃপক্ষ তাকে প্রোগ্রামটা করতে দেয় নাই। তো এই ওই প্রেক্ষিতে ওই আসলে মূলত ওকে আমি কথা খুব বলাটা। ভালোভাবে চিনি। ওকে প্রোগ্রামটা করতে দেয় নাই দেখে এটা নিয়ে প্রচার হইছে নাকি ওকে প্রোগ্রাম করতে দিলে কি এটা নিয়ে এত প্রচার হইতো?
না, না করতে দিলে তো আর এত প্রচার হইতো বলে আমার মনে হয় তাহলে না। প্রচারটা কে করলো তাহলে? এই যে আমাদের মতো যারা হচ্ছে যে কি যেন বলে একেবারে পুরা খাস মুমিন, মুমিন তাহলে বান্দারা। মুমিনরা প্রচার করতেছে নাকি? মুমিনরা প্রচার হ্যাঁ, করতেছে। কিন্তু ব্যাপারটা সে এরকম তো হয়ে আর গেছে। সে তো হোচিমিন তো আর ঝান্ডা নিয়ে বের হয় নাই। ভাইয়েরা, মুমিন ভাইয়েরা আসেন ভাই, সবাই ট্রান্সজেন্ডার হয়ে যাই। কালকে থেকে আমরা সবাই ট্রান্সজেন্ডার হই চলেন। আমরা একটা ট্রান্সজেন্ডার আন্দোলন করছি। সবাই আসেন ট্রান্সজেন্ডার হন। এই রকমের তো কোনো কিছু সে দাবি করে নাই কখনো নাকি? না, না এরকম দাবি করে নাই আমার জানা মতে। না আসিফ ভাইকে যেটা বলতেছিলাম, কেউ কি যদি চায় যেমন আ কেউ যদি নিজেকে সমকামী বলতে চায় বা নিজেকে ট্রান্সজেন্ডার বলে পরিচয় দেয়, এই ব্যাপারটা তো তার অধিকারে থাকা উচিত, তাই না? অবশ্যই সেটা তার ব্যাপার। এখন কেউ যদি আমরা যদি সমাজ বা রাষ্ট্রের অবকাঠামোগত সকল বিষয় চিন্তা করে যদি দেখি যে না এটা আসলে ইন ফিউচার যদি এটার সংখ্যা বৃদ্ধি পায়, এটার সংখ্যা বৃদ্ধি পায় বলতে এক ভদ্রলোক বলল যে আমি নিজেও দেখছি কিছুটা। যেমন হচ্ছে যে আর্মিদের এটা ক্যাম্পে আমি বুঝলাম না। এটা আমি বুঝলাম না। আরেকটু ওয়েট। মানে জি ভাইয়া। একটা একটা গ্রুপের মানুষের, একটা সমাজের একটা অংশের মানুষকে আ যদি অন্য মানুষের মতোই সমান অধিকারটা দেয়া হয়, যে অধিকারটা তারা আসলে পাচ্ছিল না, হুম, সেই হুম, অধিকারটা যদি তাদেরকে দেয়া হয়। মনে করেন একটা আ বাসায় একটা আ 3rd জেন্ডার শিশু জন্ম হইছে। হুম। সাধারণত আমাদের বাংলাদেশের ফ্যামিলি গুলা কি করে? সেই ট্রান্সজেন্ডার বাচ্চাটাকে রাখে না বাসায়। হিজড়া কমিউনিটিতে দিয়ে দেয়। ছোটবেলায় ইন্টারসেক্স আসিফ ভাই। ইন্টারসেক্স, হ্যাঁ। এই ইন্টারসেক্স বাচ্চাটাকে আ বাবা-মা কি করলো? আ ওই কমিউনিটি, যাদেরকে আমরা হিজড়া কমিউনিটি বলি, হিজড়া কমিউনিটির ওই মহিলাকে ডেকে, একটা রানী থাকে তাদের। সেই রানীকে ডেকে আমরা সেই ফ্যামিলিটা দিয়ে দেয় যে, "তোমরা ওকে বড় করো।" ওই বাচ্চাটা তখন স্কুলে যেতে পারে না। কারণ স্কুলে যেতে হলে যে জিনিসটা লাগবে, তার লিঙ্গের পরিচয়টা দিতে হয়। আ আ কিছুদিন আগে এই নিয়মটা ছিল যে স্কুলে তাদের ভর্তি নিত না। তা ওর তো ইয়াই নেই। ও তো ছেলে না মেয়ে এটাই বোঝা যাচ্ছে না, ওকে স্কুলে কি নিব? তখন বেশিরভাগ আ স্কুলেই তাদেরকে নেয়া হইত না। এখন স্কুলে যদি না নেয়া হয়, তার মানে তার শিক্ষা-দীক্ষা আর কিছু হবে না। কখনোই সে শিক্ষা-দীক্ষা গ্রহণ করতে পারবে না। সে কোন চাকরি-বাকরি করতে পারবে না। সে যদি মেধাবীও হয়, তাহলে সে চাকরি-বাকরি করতে পারবে না। পড়ালেখাই করতে না পারলে চাকরি-বাকরি কোন দিক দিয়ে করবে? তার মানে দেখা গেল সে ওই মানে হিজড়া কমিউনিটির মধ্যেই ওই যে হাততালি দিয়ে রাস্তায় মানুষের কাছ থেকে ভিক্ষা-টিক্ষা করে বা নাচ-টাচ দেখায় তার জীবনযাপন করতে হবে। তার লাইফটা পুরা বরবাদ হয়ে গেল। এখন আমরা যদি বলি যে এই ব্যক্তিটার আ অধিকার থাকতে হবে। এই ব্যক্তিটার অন্য আরেকজন মানুষের মতো, অন্য আরেকজন নাগরিকের মতোই সমান অধিকার তার থাকতে হবে এই রাষ্ট্রে। সেও একজন নাগরিক, তারও সম্পূর্ণ অধিকার আছে সেই সুবিধাগুলা পাওয়া। যেই সুবিধাগুলা অন্যরা পাচ্ছে একটু বেশি, আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে আমি যেটা পাচ্ছি, আমি একজন পুরুষ হিসেবে বা আমার বউ একজন নারী হিসেবে যেই সুযোগ সুবিধা রাষ্ট্র থেকে পাচ্ছে, পড়ালেখা করার অধিকার, চিকিৎসা পাওয়ার অধিকার, তারপরে হচ্ছে গিয়ে রাস্তায় ঘুরে বেড়াবার অধিকার, বাবা-মার সাথে থাকার অধিকার, ঘরবাড়ি ভাড়া নেয়ার অধিকার। এই একটা অধিকারও তারা পাচ্ছে না। তারা কোথাও বাসা ভাড়া নিতে গেলে বাসা ভাড়া দেয়া হবে না। বলবে, "তোমরা হিজড়া, তোমাদেরকে বাসা ভাড়া দিব না।" তারা কোথাও চিকিৎসা নিতে গেলে ডাক্তাররা ১ম এই তাদেরকে দূর করবে, "না, এই যে ধুর, এগুলারে আমি করি না। এগুলার আমি চিকিৎসা করি না।" এগুলা বলবে। একটা নাক ছিটকাবে। প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা অফিসে, প্রত্যেকটা আদালতে যখন সে যাবে, তখন মানুষ নাক ছিটকাবে এবং বেশিরভাগ মানুষই তাদেরকে ইগনোর করার চেষ্টা করবে। তাদেরকে সেই ইয়াটা দিবে না। অন্য মানুষ যেটা পায় সেই সুবিধাটা তারা পাবে না। তাহলে আমরা যদি বলি যে তাদেরও অধিকার আছে, সমান অধিকার আছে। আরেকজন নাগরিক যে অধিকারটা পাচ্ছে, সেটুকু অধিকার তার পাওয়ার কথা, পাওয়া উচিত। আমাদের রাষ্ট্রের সেটা নিশ্চিত করতে হবে যে সেও যেন সেটা পায়। এইটা করলে হিজড়া বাচ্চার সংখ্যা বেড়ে যাবে কিভাবে, এটা আমি বুঝলাম না। তারা যদি সেই অধিকারটা পায়, তারা যদি স্কুলে যাওয়ার অধিকারটা পায়, পড়ালেখা করার অধিকারটা পায়, অফিস আদালতে গিয়ে চাকরি-বাকরি করা বা মন্ত্রী মিনিস্টার হওয়া বা অফিস আদালতে ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়া, সবকিছুর অধিকার যদি তারা পেয়ে যায়, তাহলে কি দেশে ৩য় লিঙ্গের মানে মানুষের সংখ্যা, বাচ্চার সংখ্যা বাড়তে থাকবে অটোমেটিক? ওই যে বাচ্চারা তখন পেটের ভিতর থেকেই বুঝতে পারবে যে, "ও এই দেশে তো অধিকার আছে ভাই। চল এই দেশে বাইরে দিলে। এই মায়ের পেটের থেকে বাইরে যাই। আমরা হিজড়া, চলো আমরা এই মায়ের পেটের থেকে বাইরে।" তখন কি বেশি বাচ্চা পয়দা হবে? কিভাবে এদের সংখ্যা বাড়বে, এই জিনিসটা আমাকে একটু বুঝান তো মেহেদী হাসান ভাই। না আসিফ ভাই আমি এদের কথা বলিনি। আমি আসলে একটা টপিক উঠাতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে আমি বলতে চাচ্ছিলাম যেটা এই যে আপনার আর্মি ক্যাম্পে, হ্যাঁ? তো আমি নিজের স্বচক্ষে কিছু আমার দেখা আছে, এরকম ঘটনাও ঘটেছে। আর্মি ক্যাম্পে যারা হচ্ছে সেনাবাহিনীতে থাকে, বিশেষ করে তাদের ওয়াইফ দূরে থাকে, হ্যাঁ? এদের ক্ষেত্রে মানে সমকামিতা বলতে আসলে ছেলেদের প্রতি একটা অ্যাট্রাকশন এর মানে আকর্ষণ ব্যাপারটা খুব বেশি লক্ষণীয়। এটার মানে লক্ষণীয় কেন? আমি আপনাকে বলি, একটা কথা শুনে নেন। আ অনেক মানুষের ভেতরে এই জিনিসটা সুপ্ত অবস্থাতে থাকে। হুম? অনেক মানুষের এই যে সেক্সুয়াল ওরিয়েন্টেশন, এটা কোনো একদম
শুধুমাত্র মেল ফিমেল না, এটার ভিতরে মাঝখানে অনেকখানি একটা জায়গা আছে। সেই যেকোনো একটা পয়েন্টে এটা পড়তে পারে। মনে করেন ১ থেকে ১০০ র মধ্যে, হ্যাঁ? এই পাশে যদি আপনি ১ ধরেন, এই পাশে যদি ১০০ ধরেন, অনেকের অবস্থান থাকে ৯৮ তে, অনেকের অবস্থান থাকে ৬০ এ, অনেকের অবস্থান থাকে ৪০ এ, অনেকের ১ কে ধরেন আপনি ছেলে আর ১০০ কে ধরেন মেয়ে। রেয়ার কেউ যেমন আমার মতো ১০০ তে ১০০ থাকে অনলি ফর টারি। ফারাজ ভাইয়ের কথা আলাদা। ফারাজ ভাইয়ের কথা অবশ্যই আলাদা। ফারাজ ভাই ১০০ তে ২০০, মানে মনে করেন ১০০ তে ২০০ আলফা মেল, সে তার কথা আলাদা। এক্সেপ্ট ফারাজ ভাই, বাদবাকি যারা আমরা সাধারণ মানুষ যারা আছি, তাদের অনেকের থাকে হচ্ছে গিয়ে ৭৭, অনেকের থাকতে পারে ৭৫, অনেকের থাকতে পারে ৪০, অনেকের থাকতে পারে। এখন এই যে যাদের অংশটা ৪০ আছে, ৫০ এর নিচে আছে, তারা যদি সে যদি একটা ছেলে মনে করেন ১০০ হচ্ছে ছেলে, ১ হচ্ছে মেয়ে, হ্যাঁ? এই রেঞ্জটা যদি আমরা ধরি, তাহলে ৫০ টা হচ্ছে মাঝামাঝি জায়গা, হ্যাঁ? অনেকের মনে করেন একজন ছেলে হয়ে জন্মাইছে, কিন্তু তার পয়েন্ট হইছে ৪৯। এখন সে আ তার একটু মেয়েলি স্বভাব আছে। সে যখন স্কুলে যায় একটু মেয়েলি আচার-আচরণ করে। কিন্তু সে আবার সমাজে সবাইকে দেখতেছে, অন্য ছেলেদেরকে দেখতেছে, ছেলেদের মতো আচরণ করতে। সে এটাকে একসেপ্ট করে নিতে পারে যে আমি আসলেই ছেলে, এবং সে মানে সমাজের চাপে, পরিবারের চাপে, ধর্মের চাপে, রাষ্ট্রের চাপে, সবার চাপে একসময় ছেলে হিসেবেই নিজেকে পরিচয় দিতে থাকতে পারে। কিন্তু তার অবস্থানটা কিন্তু ওই ৪৯ই ছিল। ঠিক আছে? এখন সে যদি এরকমের একটা অনুকূল পরিস্থিতি পায়, যেই পরিস্থিতিতে সে তার মনের ভিতরে যেটা ছিল সেটা বের হয়ে আসতে পারতেছে। যদি সে ধরেন এই যে যেটা আপনি বললেন মাদ্রাসাতে যদি থাকে, বা ধরেন সেনাবাহিনীর ক্যাম্পে যদি থাকে, বা ধরেন ক্যাডেট কলেজে যদি থাকে সে, বা ধরেন জেলখানাতে যদি সে থাকে, তখন সে তার ভেতরে যে সুপ্ত অবস্থায় যেটা ছিল, যেটা সমাজের কারণে সেটা প্রকাশ হচ্ছিল না, সেটা বের হয়ে যেতে পারে। তার মানে তার আগে থেকেই একটা টেনডেন্সি অবশ্যই ছিল, এবং সেই টেনডেন্সিটা কি সেটা করছে। সেটাকে বাড়ায় দিচ্ছে। সেই পরিস্থিতিটা, পরিবেশটা সেটাকে বাড়ায় দিচ্ছে। সেটাকে করছে। মানে সেটাকে আ আরকি রিকগনাইজ করছে। রিকগনাইজ করার পরে সে তখন সেই জিনিসটা মানে অ্যাকসেপ্ট করে নিতে পারে আমি এরকম। আবার অনেকে আছে যাদের মনে করেন ৭৭ বা মনে করেন ৮০, তারা একেবারে পুরুষালী, হ্যাঁ? তাদেরকে আপনি জেলখানায় দিলেন, সেনাবাহিনীতে দিলেন। তাদের সাথে মনে করেন অন্য সব ছেলেরা এসে তাকে রেপও করল। তারপরেও সে কোনদিন মানে হবে না, মানে সমকামী হবে না। সে ওইটাকে হয়তো সহ্য করবে। সহ্য করে সে বাইরে যাবে। বাইরে গিয়া সে অনেক মানে ফিল করবে। সে মানে আ মেন্টালি নিজেকে ফিল করতে পারবে। হ্যাঁ, ইরিটেট ফিল করবে, এবং যখনই হুম। তার কাছে মনে হবে এই ঘটনাটার কথা, তখনই তার একটা ঘেন্না ভাব আসবে। যে আমার সাথে এই হারামজাদা কি করছে আমার সাথে? কত খারাপ কাজ করছে আমার সাথে। আচ্ছা ভাই, সে আচ্ছা ভাই, কারণ তার পয়েন্টটাই হচ্ছে মনে করেন ৮০ র দিকে। এই কারণে সে কখনো ওই জিনিসটা ফিলই করবে না যে তার সাথে যত কিছুই আপনি করেন না কেন, তাকে আপনি ঘাড়ে ধইরাও আপনি ঐরকম করতে পারবেন না। কারণ তার তো ইনিশিয়ালি তার পয়েন্টটাই ছিল ৮০ র দিকে। এই কারণে তাকে আপনি মানে জোর জবরদস্তি কইরা ওইখানে নিতে পারবেন না। আবার যার পয়েন্টটা ছিল ৩০ এর দিকে, তাকে একটুখানি টোকা মারছেন, দেখছেন সে মানে হয়ে গেছে। সে আগে থেকেই তার ভিতরে ৩০ ছিল। সে যখন একটু টোকা মারছেন, যখন একটু সে দেখছে একটা ছেলেকে মনে করেন অ্যা অ্যা তার পয়েন্ট ছিল হচ্ছে গিয়ে ২৫, হ্যাঁ? একজনের পয়েন্ট হচ্ছে ২৫। সে ছেলে, কিন্তু তার পয়েন্ট হচ্ছে ২৫। কিন্তু সে দেখতেছে সে সবসময় মেয়েদের পিছনে ঘুরতেছে। অন্য অ অ ইয়াং পোলাপানকে দেখে যে মেয়েদের স্কুলের সামনে গিয়ে দাঁড়ায় থাকে, সেও দাঁড়ায় থাকতেছে। সেও টিজ করতেছে মেয়েদেরকে। হঠাৎ একদিন সে দেখলো একটা ছেলে গোসল করতেছে, সেটা সে দেখে ফেলল। দেইখা ফেইলা তার মাথাটা গেল হয়। আরে! তার তখন মনে হবে আমি তো এটাই মনে চাচ্ছিলাম। আমার তো এটাই ছিল। আমার তো সত্যিকার ভাবে আমার তো এটাই আমি চাই। এটাই তো আমি করতে চাই। তখন তার কাছে সে তখন ওই জিনিসটার মানে রিয়ালাইজ করবে যে আমার তো এটাই দরকার ছিল। আমি তো এটাই পছন্দ করি। এই যে যেমন একটু আগে আমি একটা মানে গল্প বললাম, সত্যমেব জয়বে, এটা আমির খানের একটা অনুষ্ঠান। এটার ভিতরে আপনি ওই অনুষ্ঠান সিরিজটা দেখেন। ওইটার ভিতরে কয়েকজন সমকামীকে, ট্রান্সজেন্ডারকে নিয়ে আসা হয়। তাদের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতাগুলা তারা বলে। খুব সুন্দর করে বলে। একটা মেয়ে ছিল, সেই মেয়েটার বিয়ে-টিয়ে হইছে। মেয়েটা তখন পর্যন্ত জানতো না যে সে লেসবিয়ান। বিয়ে হওয়ার অনেকদিন পরে সে এটা টের পাইছে। যখন তার স্বামী তার সাথে ওটা করত, তখন সে মানে ঘৃণা লাগতো তার কাছে। এবং সে প্রতি রাতে স্বপ্ন দেখতো মেয়েদেরকে, সুন্দরী মেয়েদেরকে সে স্বপ্ন দেখত। সে এটা বুঝতেই পারত না। সে জানতই না এই সমকামী জিনিসটা কি, এটাই সে কখনো জানতো না। পরে সে হচ্ছে গিয়ে ইন্টারনেটে সার্চ করে যে আমি এইটা কেন, এটা নিশ্চয়ই একটা সাইকোলজিক্যাল প্রবলেম। কেন এটা হচ্ছে আমার? আমি কেন মেয়েদের স্বপ্ন দেখতেছি? আর আমার হাসব্যান্ড যখন আমার সাথে করতে চায়, আমার তখন খুব ঘৃণা লাগে। এগুলা করতে ভাল লাগে না। আমি নানাভাবে এটাকে পাশ কাটাবার চেষ্টা করি। মাঝে আমি মাথা ব্যাথার কথা বলি, মাঝে পেট ব্যাথার কথা বইলা আমি পাশ কাটাই। আমার স্বামীও বিরক্ত হয়। কিন্তু আমি কি করব? আমার ভাল লাগে না। পরে সে জানতে পারল সে আসলে লেসবিয়ান। এটা সে জানতে পারছে অনেক পরে। এখন অনেক মানুষই আছে যারা
এই জিনিসটা নিজের সেক্সুয়াল আইডেন্টিটি, এটা সেক্সুয়াল ওরিয়েন্টেশনটা আইডেন্টিফাই করতে পারে না আর্লি লাইফে। নানা ধরনের সামাজিক কারণে, নানা ধরনের ধর্ম প্রথা এগুলোর কারণে তারা আইডেন্টিফাই করতে পারে না। তারা একটা পরিবেশে যখন যায়, পরিবেশ যখন পায় সেই রকম, তখন তারা আইডেন্টিফাই করতে পারে নিজেদেরকে, এবং তারা তখন সেইখানে সেট হয়ে যায়। তখন তাদেরকে আর চেঞ্জ করা যায় না। এখন এটা তো কোনো এমন না যে ওইটার কারণে এটা হয়েছে, তার ভিতরে আগে থেকেই সেটার একটা বীজ ছিল এবং সে সেই অনুকূল পরিবেশটা পাইছে, এইটার কারণে সেই জিনিসটা তার দেখা দিছে। এবার বলেন। ওয়েল ওই মেয়ের হাজবেন্ড আমি ছিলাম না দেখে ওই মেয়েটাকে এই ধরনের লেসবিয়ান যাই আসুক সব চাবেই আপনাকে। যাই হোক, আসিফ ভাই আপনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। আসলে এই ব্যাপারটা নিয়ে আমার আসলে খুব বেশি জ্ঞান ছিল না, খুবই স্বল্প জ্ঞান ছিল। যে ব্যাপারটা নিয়ে ক্লিয়ার হলাম। আরেকটা বিষয় হচ্ছে যে একটু ছোট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন এই পুরো ব্যাপারটা আমি মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার। এখানে হচ্ছে যে আমরা যেটা দেখি মাদ্রাসাতে আসলে এটার পরিমাণ খুব বেশি দেখি। বিশেষ করে এটাকে আসলে আমরা সমকামী বলা যায় কিনা জানি না। এটাকে আসলে হ্যাঁ, আমি সেটাই বলতেছি না। ফারাজ ভাই আপনি যেটা বলতে চাইছেন আমি এটাই বলতেছি। ফারাজ ভাই এটাই বলতেছি। এখানে তো আসলে জোর করে একটা বাচ্চাকে রেপ করা হচ্ছে, ক্লিন কথা। আর এটা শিশুকামী, এটা এদেরকে একদম স্ট্রেট শিশুকামী বলতে হয় ভাই। শিশুদের কোনো সেক্সুয়াল ওরিয়েন্টেশন নাই। এটা ওরা হচ্ছে ওরা তো শিশু। 18 বছর হওয়ার আগে ওদের তো কোনো সেক্সুয়াল ওরিয়েন্টেশন নাই। ওরা তো এখনো শিশু, ওরা তো জানেই না তাদের সেক্সুয়াল ওরিয়েন্টেশন কি। তাহলে তাদেরকে সেইখানে করাটাকে আপনি কিভাবে সমকামী বলতে পারেন? এটা তো সমকামী। এটার থেকে বড় জিনিস আসিফ ভাই, তার যদি থাকে না থাকে এর থেকে বড় বিষয় কনসেন্ট দেওয়ার মতো তার বয়স নাই। হ্যাঁ, এই বিষয়টি একজন অ্যাডাল্টের সাথে কোনো একটা যাওয়ার কনসেন্ট দেওয়ার মতো বিয়ে নেই। এর সাথে যদি কোনো কিছু করা হয় সেটা কনসেন্টের ভায়োলেশন, রাইট? জি হ্যাঁ, স্ট্রেট কোশ্চেন এটা। জি, আসিফ ভাই একটা বিষয় এইটাকে যারা হচ্ছে শিশুকাম এদেরকে আসলে ইংরেজিতে কি বলে এটাকে? আপনি মেবি একটা আলোচনায় বলেছিলেন। পেডোফাইল বলে, হ্যাঁ পেডোফাইল। তো এই ব্যাপারটা হচ্ছে যে মাদ্রাসাতে খুব বেশি লক্ষণীয়। এখন মুখ্য বিষয় হচ্ছে যে আমাদের দেশের যারা বিশেষ করে আমি যেহেতু আপনি লাইভ করেন দীর্ঘদিন যাবত, আমি আপনার অনেক পুরনো শ্রোতা বলতে গেলে। তো আমাদের এই যে যারা হচ্ছে যে 20 থেকে 30 বা 35 এই যে যারা আছে, বিশেষ করে আমি এই ব্যাপারটা নিয়ে কালকে রাতেই কথা বলতেছিলাম এক নর্থ সাউথের ইনস্টিটিউটের একটা স্টুডেন্টের সাথে। তো ওদের আসলে এটার খুব মিসকনসেপশন আছে, খুব মানে বুঝার একটা ঘাটতি আছে বিশাল। যার কারণে তারা ওই যে আজকে ওই যে আপনি যেটা কি যেন হেচিমিন না জানি কি বললেন, ওই ভদ্রমহিলারা আসলে এটা করতে দেয় না প্রোগ্রামটা। এইসব কারণে। তো আমার মনে হয় ওদের ভিতরে এই জ্ঞানটা একেবারে নাই বললেই চলে। তারা আসলে মনে করে যে তারা ইচ্ছে করে এটা হয়ে যায়, এই কনসেপ্টটা তাদের মধ্যে আছে। তো এটা নিয়ে আসলে ক্লিয়ার হওয়ার জন্য আপনার সাথে একটু কথা বললাম। এর থেকে বড় হচ্ছে জাত মূর্খ, তারা প্রায়োরিটি ভাই এখানে আরেকটা বিষয়। এক সেকেন্ড ভাই, ইচ্ছা না করলে আমি কিভাবে করব ভাই? আশ্চর্য, ইচ্ছা করেই তো হবে। আমি এই কথাটার মানে বুঝি না। একটু আগে একজন এসে বলে যে ভাই সমকামীরা কি ইচ্ছা করে সমকামী হয় নাকি এটা সমাজের কারণে? আমি বলি হ্যাঁ, তারা তো ইচ্ছা করেই হয়। আরে মানে ইচ্ছা না করলে কেমনে সমকামী হবে? আশ্চর্য। আমার যেরকম আমি তো ইচ্ছা করে আমার একটা বউয়ের সাথে থাকি ভাই। আমি আমার ইচ্ছা করে আমি আমার বউয়ের সাথে যা করার করি, হ্যাঁ? প্রত্যেকটা কাজ ইচ্ছা করে। ইচ্ছা ছাড়া তো আমি করতেই পারবো না। আসিফ ভাই একটু ইমাজিন করেন দুজন সমকামী মেকিং লাভ। একজন সমকামী নিতে পারতেছে আর একটা স্বভাবে দিচ্ছে, জাস্ট বলার জন্য বলতেছি, ঠিক আছে? বাট এই যে তাদের দুজনের নেওয়া দেওয়া এন্ড মেকিং লাভের যে সিচুয়েশনটা, ওটার মধ্যে সবচেয়ে বেশি ব্যথা পাচ্ছে মুমিন, অ্যাজ ইফ তার ইয়াটা তার 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 জেনেটালিয়া তার পুরুষ হিসাব দিকে না ঢুকে মুমিনের পাছার মধ্যে ঢুকছে। ভাই তোর সমস্যা কি? দুজন যদি ইয়ে পায় তাহলে তোর সমস্যা কি? পুরাই স্যাভেজ রিপ্লাই ভাই। দুজনের মধ্যে তারা দুজন হ্যাভিং সেক্স, তোর পাশে ব্যথা কেন? তোকে তো কেউ দিচ্ছে না। আল্লাহ এখানে আরশের উপরে চিল্লাইতেছে, ওরে থাম তোরা করিস না, আমার পাছায় ব্যথা লাগছে। আল্লাহর দিকে কান্নাকাটি শুরু হয়ে গেছে। পুরুষের পাছার ফুটার মধ্যে কি মানে নবী মোহাম্মদ বসে থাকে নাকি যে ওইখানে লাগলে নবী মোহাম্মদ ব্যথা পায়, সাথে সাথে তোমরা ব্যথা পাও? দুইজনেই পাইবে, দুইজনেই পাইবে। ননসেন্স বুলশিট। তারা নিজেরা নিজেদের ইসে কি করবে? আমি আসিফ ভাই, ট্রাস্ট মি, আমি 4 জন বাংলাদেশের 4 জন ক্যাডারের সাথে বসি। ভাই তারা তো টুইন ওয়ান ভাই। একটু শেষ করি। 4 জন ক্যাডারের সাথে বসি এন্ড একজন ওটার মধ্যে এখনো ক্যাডার মানে ইয়ে হয়নি, ক্যাডার হয়নি, হয়ে যাবে, নন ক্যাডার বাট হয়ে যাবে। এন্ড আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে ডু ইউ সাপোর্ট হোমোসেক্সুয়ালিটি বা তাদের রাইটটাকে সাপোর্ট করো কিনা? না, 4 জনের একজনও কি করে না, সমর্থন করে না। দেন আমি জিজ্ঞেস করলাম কেন? ওয়েল এটার মধ্যে অনেক কারণ আছে, সবাই কারণ বললো। এন্ড আধা ঘন্টা ডিসকাশনের পর 4 জন থেকে আমি 2টা পয়েন্ট পাইলাম।
এক, আমি ব্যক্তিগতভাবে এটাকে পছন্দ করি না। তাকে জিজ্ঞেস করলাম তোমার ব্যক্তিগত কথা কি কোনো স্ট্যান্ডার্ড হতে পারে? না, আমার ব্যক্তিগত কথা কোনো স্ট্যান্ডার্ড হতে পারে না। এটা তারা ঠিক মতো বুঝে। ২, আমার রিলিজিয়নে বাধা। তো তো তোমাদের আল্টিমেট এটা অ্যাকসেপ্ট না করার একমাত্র কারণ যে নবী মোহাম্মদ ১৪০০ বছর আগে তার ধর্মগ্রন্থ ভুলে গেছে। দে আর জাস্ট লুকিং অ্যাট ইচ আদার, যে তাদের বায়াসনেস ছাড়া আর কোনো পয়েন্ট নাই বলার মতো। বাট আলটিমেটলি প্রাউড ভাই, কি আর করার। শিশু সুদাইনের নবী আমার বলে গেছে, আমাকে তো এটা মানতেই হবে। যেহেতু বাংলাদেশের প্যারাডাইস নাই। যেহেতু এরা বলে গেছে সেহেতু এটা একটা অবজেক্টিভ মোরালিটি। ওয়েল, অবজেক্টিভ সাবজেক্টিভ ইয়েটা ওরকমটা ইয়ে করে না। এন্ড এবং তারা সে বুঝতে পারে যে সে যদি ধর্মটা আমার উপর চাপাই দিতে আসে আমি তাকে কিভাবে কি বলবো, তাদের একটা আইডিয়া আছে। বাট আলটিমেটলি তারা বুঝতে পারছে যে তাদের কাছে এই অন্ধবিশ্বাস ছাড়া আর কোনো পয়েন্ট নাই। আর আমাকে যদি ধর্মের কথা বলে আমি সাথে সাথে হিন্দুর সাথে তুলনা দিব, সেখানে তারা সেন্টি খাই যাবে, তো জানে। তো একটাই ইয়ে যে ভাই আমার পার্সোনালি ভালো লাগে না। এখন কেন ভালো লাগে তোমার, পার্সোনালি ভালো লাগে না ভালো লাগে কি কোনো পয়েন্ট মেক করে না? এটা কোনো পয়েন্ট মেক করে না। দ্যাটস ইট। আর কোনো পয়েন্ট নাই। এই ধরনের গরু গাধাদের কাছে একটাই সম্বল, আমার শিশু সুদাইনা নবী মানা করে গেছে, দ্যাটস ইট। আসিফ ভাই, ধন্যবাদ আসিফ ভাই। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি ক্লিয়ার হলাম। আগে এই ব্যাপারটা নিয়ে খুব বেশি আসলে ধারণা ছিল না। অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিলেন আসিফ ভাই আপনি। এখন বাই দ্য ওয়ে, আমি আপনার ফ্রেন্ড কই? আপনার ও কলিগ কই? হচ্ছে ভাই ও তো ভাই খুব মেন্টালি খুব একেবারে প্রেসারে আছে ভাই। আমাদের কালকে বলতেছে ভাই কি শুনাইলি এখন আমার তো মাথা নষ্ট। আজকে না দলিল নিয়ে আসার কথা ছিল। না ভাই, ও পরে মাপ চাইছে ভাই, আমি আসলে এটাতে পারবো না, আমি নিজে বুঝে গেছি। কারণ ও হচ্ছে যে এখন আসলে আশা করি বুঝতে পারবে, কিছুদিনের মধ্যেই বুঝতে পারবে। খুব ঘাটাঘাটি করতেছে কয়েকদিন যাবত, হাদিসটা দেখলাম প্রচুর ঘাটাঘাটি করতেছে, পারতেছে না। দিনের পথে এগিয়ে যাচ্ছে মুমিন বান্দা। ভালো। কালকে আসবো বলে ওই কাল আর আসে না ভাই। ওই কাল আপনি যেমন না, বললেন যে ওই কাল আর আসে না, তুইও আসবি না। আমি তো সামনেই বলে দিছি কালকে আর হবে না, এই কাজ আর শেষ হবে না। যাই হোক, ফারাদ ভাই আরেকটা কথা, সেটা হচ্ছে যে মানে যেমন আমি আমার নিজের দিক থেকে বলি, ফার্স্ট টাইম যখন ওই সমকামী বা ট্রান্সজেন্ডার একজন ছেলে একটা ছেলের সাথে সম্পর্ক করতেছে, ফিজিক্যালি করতেছে, এই ব্যাপারটা নিজের কাছে খুব খারাপ লাগতো ব্যাপারটা, হ্যাঁ। কিন্তু আমি যখন ওদের অধিকারের ব্যাপারটা চিন্তা করলাম যে একটা মানুষের তো অধিকার আছে, সেখানে তো আমার প্রবলেম হচ্ছে না, ও ওর সাথে ওর মতো করতেছে, যা ইচ্ছা তা করুক, আমার কি। কিন্তু এখন এই যে আমার যে খারাপ লাগাটা, এই যে ওরা যা করতেছে এটা ব্যাপারটা খুব মানে নষ্ট আমি মনে হইতেছে, নিজেটা খুব বাজে লাগতেছে। এটা কি আসলে খুব বাজে আমার দিক থেকে, এটা কি আসলে ঠিক কিনা যে তাদের এই সম্পর্কটাকে হয়তো মেনে নিচ্ছি, কিন্তু এই সেক্সুয়াল ব্যাপারটাকে আমি কেমন যেন একটু খারাপ লাগতেছে ব্যাপারটা, ঘিন করে এরকম ব্যাপার। আপনার যে কোনো কিছুতে আনকমফোর্টেবল লাগতে পারে। আমাদের আনকমফোর্টেবল লাগা তো অন্যের অধিকারের উপরে বেশি বড় না। না একজন না, তা এটা তো অবশ্যই, তা এনজয় তো করতেছে, তারা এটাকে পছন্দ। আপনি চিন্তা করেন আহ, একটা হাইপোথেটিক্যাল ওয়ার্ল্ড যেখানে ধরেন সমকামিতাই একসেপ্টেবল। সেখানে হচ্ছে আপনি একজন নারীকে পছন্দ করেন, বাট আপনাকে সে নারীর সাথে সেক্স করতে দিবে না, আপনাকে পুরুষই বেছে নিতে হবে। আপনি ওইখানে কি ওই ওয়ার্ল্ডে সাফোকেট করতেন না? তা তো আপনার অবশ্যই। খারাপ লাগতো না যে আপনি এই যে বাধ্য হইতেছেন একজন পুরুষের সাথে সেক্স করার জন্য? আপনি চিন্তা করেন, জি আপনি ফারাজ ভাই চিন্তা বুঝতে করেন পারছি। আপনি তারা এই যে আরেকদিন তাদের কি আরেকটা ধরনের এক্সাম্পল খারাপটা দিছিলেন। লাগে। জি, আপনি আরেকটা এক্সাম্পল দিছিলেন যে কোন মুমিন যেন বলছিল যে মায়ের সাথে সম্পর্ক হবে যে না। আপনি তখন বলছিলেন যে এটা কেউ যদি করে এটা লিগ্যাল হবে। কিন্তু এটা আসলে আ লিগ্যাল হইলেই যে সব করতে হবে ব্যাপারটা এরকম না। কোনো এই কিছু এই আপনার এরকম। আনকমফোর্টেবল লাগতে পারে, আপনি নিজে ওইটাকে অ্যাভয়েড করতে পারেন, ওইটাকে অপছন্দ হুম, করতে পারেন, আপনার গায়ে ঘিন লাগতে পারে ওইটা। বাট কেউ যদি করে ওইটা, বা আমি এখানে যে কি বলতে যাবো, আমার এখানে তো বলার মতো কোনো কিছু নাই, কোনো এক্সাক্টলি, রিজনিং নাই এক্সাক্টলি। এটা বলার মতো। অবজেক্টিভ যেমন রিজনিং শুধু আমার ক্ষেত্রে না, আসিফ ভাইয়ের ক্ষেত্রে নাই, আপনার ক্ষেত্রে নাই, কোনো দিনের পথের দায় জঙ্গি ভঙ্গি একটার ক্ষেত্রেও নাই। আছে আছে অন্ধবিশ্বাস আছে, অবজেক্টিভ কোনো রিজনিং নেই। যেমন যাই হোক ভাই, যেমন ধরেন আমার মানে মনে করেন তর্কের ক্ষেত্রে ধরে নেন আমার শুটকি আমি খুবই অপছন্দ করি, হ্যাঁ। এখন যদি আক্কাসউদ্দিন যদি তার বাসায় শুটকি রান্না করে এবং সেই গন্ধ যদি আমার ঘরে না আসে, সে তার বাসা অনেক দূর, হ্যাঁ, এবং সে প্রপার মেনটেন করে শুটকিটা রান্না করতেছে, তাহলে ভাই এখানে আমি কি করতে পারি বা কি বলতে পারি? সেখানে তো আমার কোনো বলার মতো কোনো মানে জায়গাই নাই। সে তার বাসায় নিজের পয়সা দিয়ে শুটকি কিনা শুটকি ভর্তা বানায় ভাত দিয়ে খাইতেছে। আমি এখানে কি বলতে পারি ভাই? আমার এটা রুচি হয় না, আমি খাবো না। ঠিক আছে, আমি গেলাম না আকাশুদ্দিনের বাসায়। কিন্তু সে তো তার মতো খাইতে পারে, তাই না? সে তো তার মতো খাবে এটা। তারে তো আমি ঘরে গিয়ে তো আমি বলতে পারি না যে, "ভাই এই বেটা তুই শুটকি ভর্তা খাইতে পারবি না। তুই কেন খাবি?" আসিফ ভাই যে ওই ভদ্রলোক যে শুটকি খাইতেছে, আক্কাসউদ্দিনের প্রতি আপনার যদি ব্যক্তিগত ধরেন এই যে শুটকি খায় এটা আপনার কাছে তো অবভিয়াসলি ভালো লাগে না। এইজন্যই তো আপনি উনার বাসা দূরে আসতেছে না, প্রবলেম হইতেছে না। কিন্তু তার প্রতি একটা নেগেটিভ থিংকিং আসাটা কি স্বাভাবিক নাকি
আসাটা আসলে অন্যায়? আসাটা তো উচিত হবে না। আসতে পারে, অনেক মানুষের ভিতরে আসতে পারে। মানে মানুষের ভিতরে তো এই ধরনের মানে নানা ধরনের biasness তো থাকে। নানা ধরনের আ সমাজের তৈরি করা নানা ধরনের বিষয় দ্বারা মানুষ তো অনেকখানি প্রভাবিত হয়। মানুষের ভিতরে আসতে পারে কিন্তু আসাটা উচিত না। কারণ এটা তো তার ব্যক্তিগত জীবন। এখানে আমি কেন এখানে নাক গলাইতে যাবো? আ তাকে ছোট ভাবা বা তাকে খারাপ ভাবা, এটা ভাবাটা উচিত না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ব্যাপারটা বুঝতে পেরেছি। ঠিক আছে আসিফ ভাই। আসিফ ভাইকে আমি মনে হয় মানে একটু আমার ব্যক্তিগত ব্যাপারে একটু প্রশ্ন করতাম। আসিফ ভাই আপনাদের জার্মানিতে আ আউসবিলং ভিসায় আসলে যারা বাংলাদেশ থেকে যায়, আউসবিলং ভিসা সম্পর্কে আপনি কি একটু ধারণা রাখেন? হাউস বিল্ডিং ভিসা সম্পর্কে আমি তো ধারণা আমার তেমন একটা নাই। কিন্তু আ আপনি কি কোন ইউনিভার্সিটির মাধ্যমে আসবেন নাকি শুধু হাউস বিল্ডিং ভিসার জন্য এপ্লাই করবেন? আউসবিলং ভিসার জন্য এপ্লাই করব। আসলে এখানে বিষয়টা হচ্ছে যে ভাষা শিখার পরে হচ্ছে যে ওই দেশের কোম্পানিতে আপনি আসলে শিক্ষাগত যোগ্যতাটা খুব বেশি ম্যান্ডেটরি না। বাংলাদেশে এটা আসলে হ্যাঁ, প্রয়োজন হ্যাঁ। হয় না। শুধুমাত্র ভাষার ট্রেনিং যোগ্যতা করতে থাকলেই হয়। পারবেন, একটা কোম্পানিতে হাউস বিল্ডিং করতে পারবেন। মানে হ্যাঁ, হ্যাঁ, ট্রেনিং হ্যাঁ। নিতে পারবেন। আ হুম, হুম। এটা করতে পারেন কিন্তু আপনি যদি একটা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া গুলো কিন্তু খুবই সহজ এখন। অনেক ইউনিভার্সিটিতে খুব সহজে ভর্তি হওয়া যায়। আপনি যদি একটা ইউনিভার্সিটির আন্ডারে থাকতেন তাহলে মনে হয় আরেকটু ভালো হইতো। সেখানে আপনার সুযোগ সুবিধাগুলো আরেকটু ভালো পাইতেন। হাউস বিল্ডিং ভাই ভিসাতেও আসতে পারেন। কিন্তু একটু টানাটানি পড়বে আপনার, একটু টানাটানি করে চলতে হবে। মানে খরচের ব্যাপারটাতে এরকম কিছু? মানে আপনি যেই টাকাটা পাবেন, হাউস বিল্ডিং এর জন্য যে টাকাটা পাবেন, সেই টাকাটা হয়তো আপনার ইসেই চলে যাবে। বাসা ভাড়া-টাড়া দিয়েই শেষ হয়ে যাবে। আপনি আর কোন হ্যাঁ, হ্যাঁ। করতে পারবেন না। কিন্তু ভাই আসলে এখানে আপনি যদি স্টুডেন্ট ভিসাতে আসতেন, একটা ইউনিভার্সিটিতে যদি স্টুডেন্ট ভিসাতে আসতেন, তাহলে আপনি এখানে পার্ট টাইম চাকরি করতে পারতেন এবং আপনি আ স্টুডেন্ট হাইমে আপনি একটা ছোট একটা রুম নিয়ে আপনি ভালোভাবে থাকতে পারতেন। টাকাও ইনকাম করতে পারতেন। জি, জি বুঝতে পেরেছি। এখানে আমাদেরকে যেটা বলল, আমি তো আসলে ক্লাস 10 পাস করছি কোনভাবে। খুব কষ্টে মষ্টে। করোনাতে অটো পাস করলাম, যাই হোক। এখন বিষয় হচ্ছে যে উনারা বলতেছে যে আপনার $800 থেকে শুরু হয় হাউস বিলং মূলত $1200 $1300 পর্যন্ত পার মান্থ সেলারি হয়। আর এখানে লিভিং কস্টটা কেমন? এটার উপর আসলে ডিপেন্ড করে আসলে ডিসিশনটা নেওয়া হবে। লিভিং কস্টটা কেমন ভাই জার্মানিতে? এইটা একেক সিটিতে একেক রকম। আমি যে সিটিতে থাকি সেই সিটিতে লিভিং কস্ট অনেক বেশি। মিউনিখে অনেক বেশি। কিন্তু আপনি যদি মানে অঞ্চলগুলাতে থাকেন, বাভারিয়ার আ আ আ অঞ্চলগুলাতে থাকেন, সেখানে খরচ একটু কম। গ্রামের দিকে একটু গ্রাম অঞ্চলে থাকলে তখন খরচ অনেক কমে যাবে। মানে €800 বা ধরেন €1200 এর মধ্যে কি আসলে মানে অল ওভার খরচ-টরচ মেইনটেইন করা পসিবল? হ্যাঁ, হ্যাঁ। ৮০০ গ্রামের দিকে থাকলে €800 দিয়ে খরচ করা সম্ভব। আ আচ্ছা। টেনে টুনে চলতে হবে আরকি। খুবই হিসাব নিকাশ করে টেনে টুনে চলতে হবে। ৮০০ ৳১,০০০ দিয়ে চলা সম্ভব। কিন্তু যদি আচ্ছা আ এই হ্যাঁ, কষ্টটা ভাই আমাদেরকে বলল যে ৩ বছর করতে হবে। ৩ বছর হচ্ছে যে হাউস বিল্ডিং করতে হবে। তারপর হচ্ছে যে আপনি চাইলে ওই কোম্পানিতে পার্মানেন্টলি জব নিতে পারবেন। এইটা হ্যাঁ, বলল। যদি হাউস বিল্ডিংটা আপনি শেষ করতে পারেন তাহলে কিন্তু আপনার অনেক দুর্দান্ত আপনার মানে ভবিষ্যৎ অপেক্ষা করবে। আমি এখানে জানি যে হাউস বিল্ডিং করে একটা কোম্পানির হেড পজিশন এ পর্যন্ত যেতে পারে। এখানে কিন্তু কোনো পার্থক্য নাই। আপনি যদি মনে করেন ইউনিভার্সিটি পাস-টাস করে তখন আপনি হুম, সরাসরি ঢুকতে পারবেন। অনেক উঁচু পোস্টে সরাসরি ঢুকতে পারবেন। আর হাউস বিল্ডিং করলে আপনার নিচে থেকে শুরু করতে হবে। নিচে থেকে শুরু করে আপনি কিন্তু যদি আপনি হাউস বিল্ডিং করেও ঢোকেন, আপনি যেই শিক্ষাটা লাভ করবেন সেটা কিন্তু এটা সমপর্যায়ের। শিক্ষাটা কিন্তু হুম। সমপর্যায়ের, হ্যাঁ? তখন কিন্তু আপনি আরো ভালো জানবেন। যেহেতু আপনাকে একদম হাতে কলমে শেখানো হবে। হাউস বিল্ডিং করলে আপনি আরো ভালোভাবে জানবেন এবং আপনি একটা সময়ে যদি হাউস বিল্ডিংটা আপনি ঠিকভাবে করেন, মনোযোগ দিয়ে এবং আ মেধা পরিশ্রম ব্যয় করে যদি আপনি করেন হাউস বিল্ডিংটা, তাহলে আপনি একটা সময় সেই কোম্পানির হেড পজিশনেও যেতে আপনারা কেউ আটকাইতে পারবে না। যেটা হয়তো ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেও হয়তো সে আপনার নিচে থাকবে, আপনি উপরে থাকবেন। আমার অফিসে আমার উপরের পোস্টে আছে হাউস বিল্ডিং করা লোক। সে হচ্ছে গিয়ে হাউস বিল্ডিং করে আসছে। আর আমি অত পড়ালেখা করে আইসাও এখন তার নিচের পোস্টে কাজ করছে। কিন্তু সে আমার থেকে অনেক ভালো জানে। প্রত্যেকটা খুঁটিনাটি সে অনেক ভালো জানে। মানে তারা তো আসলে হাতে কলমে একেবারে এক্সপেরিয়েন্সড হ্যাঁ, ব্যাপারটা, সেটাই, তাই না? সেটাই। হ্যাঁ, হ্যাঁ, জানি, জানি। ঠিক আছে আসিফ ভাই ধন্যবাদ ভাই। অনেকক্ষণ সময় নষ্ট করলাম ভাই। আপনি মুমিন বান্দাদেরকে নেন ভাই। ঠিক আছে ভাই, ভালো থাকেন। তাহলে বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন ভাই। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে ফারাজ ভাই আরেকজনকে দেখি এস এম রাজু। রাজু আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন। জি, ভাইয়া ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। আচ্ছা ভাইয়া, গতকাল আপনাদের লাইভে আপনারা ২ জনই ছিলেন। আমি লাইভে যুক্ত হয়েছিলাম। আপনি অবশেষে আমাকে নাই আল্লাহর কাছ থেকে দোয়াটা করে দিয়েছিলেন। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, চিনতে পারছেন? হ্যাঁ। নাই আল্লাহ পাক নিশ্চয়ই জি, আপনাকে ভালো রেখেছে। জি, ইনশাআল্লাহ। তো আমি একটা বাস্তব একটা গল্প নিয়ে আজকে মানে আপনাদের কাছে উত্থাপন করব। সেটা হলো আমাদের গ্রামের একটা ফুপু ছিল, হ্যাঁ?
তো উনি ছোটবেলা থেকে মেয়েই ছিল, মেয়ে হয়ে জন্মাইছিল। পরবর্তীতে কলেজে যাওয়ার পরে উনি হঠাৎ করে ছেলে হয়ে যায় আরকি। তো তারপরে ছেলে হয়ে বিয়ে করে। বিয়ে করার পরে সন্তান ছেলে-মেয়ে, এক ছেলে এক মেয়ে হয়। এরপরে শেষ বয়সে সে আবার মেয়ে হয়। মেয়ে হয়ে সে মারা যায়। তো আমার প্রশ্ন হইলো, এ আসলে কোথায় যাবে? দোজখে যাবে না বেহেশতে যাবে? কোথায় যাবে? কোন জায়গায় যাবে? একবার ছেলে একবার মেয়ে। ওকে আল্লাহ কোথায় রাখবে? প্লিজ যদি উত্তর দিতেন। আল্লাহর তো মাথা মনে করেন খারাপ হয়ে যাবে, আওলায় যাবে। দেখলে কি ভাই? একবার ছেলে হাঁস, একবার মেয়ে হাঁস। এ কি ভাই? ফাইজলামি। না ভাই, এটা আমি আসলে বলতে পারব না ভাই। আর এই যে ছেলে যারা একদিনে মেয়ে হয়ে যায় এরকম কিছু আমি শুনেছি। এটা কেমনে হয় এটাও আমি ভালোভাবে জানি না আসলে। এটা আমি জি, জি। মানে পত্রিকাতে দেখছি, এটা আদৌ সম্ভব কিনা আমি এই বিষয়ে সন্দিহান। না, আমি এটা বাস্তব মানে আমাদের চোখে দেখা বিষয়টা। হ্যাঁ? এ মানে একই চোখে দেখে বুঝলাম। কিন্তু আপনি চোখে কতটুক পর্যন্ত দেখতে পাইছেন, সেটা তো আর আমায় আপনি নিশ্চয়ই ততটুক পর্যন্ত দেখতে পান নাই, যতটুক পর্যন্ত দেখলে ছেলে নাকি মেয়ে সেটা আইডেন্টিফাই করা যায়। নাকি এটুক পর্যন্ত দেখছেন আপনি? না আচ্ছা, আমি আরেকটা ইয়ে দিতে পারি। সেটা হলো যে আমাদের বাংলাদেশে বগুড়া নাম তো শুনছেন সম্ভবত। তো বগুড়ার টিএমএসএস মহিলা সবুজ সংঘ একটা সংস্থা আছে। ওই সংস্থার পরিচালক উনি। তো আপনি এটা আপনার ওই গুগল বা ইয়েতে সার্চ দিলেও উনার সম্পর্কে তথ্য জানতে পারবেন। এই বিষয়টা না, বাস্তব। আমার তো এটা জানার দরকার না। আমার জানার দরকার যে আপনি যে নিজের চোখে দেখেছেন, সেটা আপনি জি। নিজের চোখে কতটুকু পর্যন্ত দেখেছেন? যেটুক পর্যন্ত দেখলে এটা বোঝা যায় যে এটা ছেলে না মেয়ে, সেটুক পর্যন্ত তো নিশ্চয়ই আপনি দেখেন নাই। তাহলে আপনি কিভাবে বুঝলেন? এটা হচ্ছে না, আমার না, না। প্রশ্ন। যাই হোক, আচ্ছা। উনি যখন কলেজে যায় তারপর ছেলে হওয়ার পরে উনি বিয়ে করে। তো তার ছেলে এবং মেয়ে ২ টা ভাই সন্তান বিয়ে হয়। করে না করে সেগুলো তো আমার প্রশ্ন না। সন্তান তো অনেকভাবেই হইতে পারে ভাই। সন্তান হওয়াটা তো কোনো ব্যাপার না। যেকোনো একটা জায়গা থেকে সন্তান চলে আসতে পারে। হ্যাঁ? আচ্ছা, আমি আচ্ছা। যেটা জানতে চাচ্ছি, প্রিসাইজলি জানতে চেয়েছি যে যেটুক পর্যন্ত দেখলে আপনি হুম। বুঝতে পারবেন যে সেটা ছেলে না মেয়ে, সেটুক পর্যন্ত নিশ্চয়ই আপনি দেখেন নাই, তাই না? না আমি তো অত গভীরে যেতে পারব না। হ্যাঁ, সেটাই তো, সেটাই। আমি তো সেই গভীর পর্যন্ত যে দেখতে চাই যে কেমনে হয় সেইটা আমার দেখতে হবে যে এটা কেমনে হয়, এটা কিভাবে সম্ভব? হুম, আচ্ছা। সেটুক না যাই দেখলে হোক তো তো আমি না। উম হ্যাঁ, কিন্তু উপর আল্লাহ এদেরকে কোথায় রাখবে? এটা তো আমার জানার আগ্রহ থাকতেই পারে। হ্যাঁ, ঠিক আছে। আমারও এটা জানার আগ্রহ থাকলো। আমি জানি না ভাই। ঠিক আছে। রাজু ভাই হুম। আর কি কিছু বলবেন আপনি? আরেকটা বিষয় হলো ভাইয়া আমি একটু জানতে চাচ্ছি যে আপনাদের এই বিষয়গুলো নিয়ে আলাদা করে কি কোনো পড়াশোনার কোনো স্থান ভবিষ্যতে হবে কিনা বা কোথায় গেলে আমরা মানে দিক নির্দেশনা পাবো? কিভাবে সামনে এগোবো? এই বিষয়গুলো একটু জানতে চাচ্ছিলাম। আপনি সংশয়.com এর লেখাগুলো পড়েন? জি, আমি ওগুলো প্রতিনিয়ত করতেছি। কিন্তু হলো মানে আমাদের জন্য যদি হয়তোবা আপনার আলাদা করে কোনো একটা যদি সাইট থাকতো বা যেখানে আমরা আলাদা করে ট্রেনিং এর মতো বা এরকম কিছু থাকতো আমাদের জন্য না, না, ভালো ওই হতো। সংশয়.com এ যা লেখা আছে সেগুলাই আপনারা মানে করেন। আর যদি জি। YouTube চ্যানেলে যদি আপনি হুম। মেম্বার হন, মেম্বার হলে আপনি কিছু ভিডিও পাবেন। সেই ভিডিওগুলো আপনাদের কাজে লাগবে। সেগুলো আপনারা সেভ করে রাখবেন। সেভ করে আপনারা আচ্ছা বিভিন্ন আপনার কিছু আপনার কাজে ব্যবহার ইউটিউবের আমি মোটামুটি অনেকগুলো ভিডিওই দেখি কিন্তু ওই যে দীর্ঘ সময় মানে ৩-৪ ঘন্টা করে একেকটা ভিডিও, হ্যাঁ? তো এটা কি শর্ট করার কোনো ওয়ে আছে কিনা বা না এরকম ভাই, কিছু? শর্ট করার কোনো উপায় নেই। আপনাদেরকে এজন্য সাহায্য চেয়েছি আমি যে আপনারা যদি জি। আ এরকম পান যে ভিডিওর এই অংশ থেকে এই অংশ পর্যন্ত এই আচ্ছা, আচ্ছা। বিষয়টা নিয়ে আলোচনা হইছে। তাহলে আপনারা হুম। ভিডিওটা কেটে আমাকে পাঠায় দিতে পারেন। তাহলে আমি সেই অংশটুকু সেই টাইটেল দিয়ে আপলোড করব। আচ্ছা। কিন্তু এইভাবে হ্যাঁ। কাটাকাটি করা আমার এত সময় হয় না। এই কারণে আমি আপনাদের সবার সাহায্য চেয়েছি। আপনারা যদি আমাকে সাহায্য করেন এই কাজে তাহলে এটা আমি হ্যাঁ। করতে পারি। আচ্ছা ওটা কি আপনার মেইলে দিলেই হবে, তাই তো? হ্যাঁ, আপনার ভিডিওটা কাট করবেন ১ম এ জি, ভিডিওটা ডাউনলোড করবেন। বড় ভিডিওটা জি। ডাউনলোড করে ছোট অংশ হুম। কাটবেন যে এই অংশে এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। এই অংশে আচ্ছা, আলোচনা আচ্ছা। হয়েছে কোরআন কি অবিকৃত ছিল নাকি অবিকৃত হইছে? হুম। এই অংশে জি, জি। আলোচনা হয়েছে নবী মোহাম্মদ কি শিশু বিবাহ করছিল নাকি করে নাই? এই অংশে আচ্ছা, আলোচনা আচ্ছা। হয়েছে সৃষ্টিকর্তা বলতে কি বোঝায়? এভাবে হুম, হুম। টুকরা করে কাটবেন প্রত্যেকটা অংশ। আচ্ছা, আচ্ছা। কেটে প্রত্যেকটা অংশের ফাইলগুলাকে ওই নামটা দিবেন। নামটা দিয়ে আচ্ছা, এই ভিডিওগুলো আমাকে মেইলে পাঠায় দিবেন। আমি তখন আপলোড করে দিতে পারব। আচ্ছা ঠিক আছে ভাই। থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, ভালো থাকেন তাহলে বিদায় জানাই আজকে। ওকে, ওকে। আল্লাহ হাফেজ। শুভরাত্রি। আচ্ছা, আল্লাহ পাক হাফেজ হয়ে গেল। ঠিক আছে। ফারাজ ভাই তাহলে আজকে লাইভটা আমরা শেষ করে দেই। আমি লাইভটা শেষে দিব আরকি। ইকবাল ভাইয়ের সাথে এরশাদের যে হইছে সেটা ইকবাল ভাইয়ের সাথে কথা হইছে। আচ্ছা। আমি আমার পেজ থেকে আপলোড দিব। ইকবাল ভাই উনাকে তো বলছে নক করলাম। ফ্রি থাকলে তো আসতে পারতো। হ্যাঁ, ইকবাল ভাইকে আসলে একটা মানে তাকে একটু কংগ্রাচুলেট করতাম। যেই ডলারটা দিল আমি তো দেখে হাসতে গলা আমার থেকে গেছে। বড় ডলার দিয়ে আসছে নাকি আসিফ ভাই? আপনিও ডলা দিচ্ছেন কয়েকবার কিন্তু এই কালকের ডলাটা আমার কাছে লাগছে যে একেবারে আরো মানে এপিক মুখের উপরে আরো জামা ঘষা এপিক দেয়া। ডলার হইছে নাকি? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। এপিক ডলা হইছে। মুখের উপরে জামা ঘষা দেয়া। বুঝছেন? ওকে। আচ্ছা ঠিক আছে ভাই। তাহলে আজকে শেষ করে দেন।
থ্যাংক ইউ ঠিক আছে, ভাই যুক্ত করার জন্য। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন আপনারা। আমি আমার পেজ থেকে একটু পরেই ভিডিওটা আপলোড দিচ্ছি। আপনারা যারা মানে দেখতে চান তারা দেখতে পারেন। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি। কোথায়